উপস্থাপন করতে চাই। সর্বপ্রথম আমাদের এই মহেশখালী অপার সম্ভাবনার একটা দেশ। মহেশখালীতে অনেক সম্পদ আছে, মহেশখালী অনেক বিজ্ঞজন আছে, কিন্তু অতীতে কেউ বাংলাদেশের এই অপার সম্ভাবনাকে কাজে লাগায়নি। উল্টো মহেশখালীকে বিভিন্ন দুঃশাসন, বিভিন্ন নির্যাতন, বিভিন্ন নিপীড়ন করে এই মানুষকে সবসময় হয়রানি করেছে। আমাদের সেই অধিকার আমরা যদি ফিরে পেতে চাই, সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে মুত্তাকি, ইনসাফ ভিত্তিক পরিচালনাকারী একজন ব্যক্তি, একজন নেতৃত্ব, যেই দূরদর্শী সম্পন্ন নেতৃত্ব মহেশখালীর সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা ক্রাইসিস, এটা হচ্ছে আমানতদার নেতৃত্বের। আমানতদার নেতৃত্বের অভাবেই বাংলাদেশের সম্পদ বিদেশে চলে যায়, বাংলাদেশের মানুষ অধিকার পায় না। সেই শূন্যস্থান পূরণ করার জন্যই ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিটা আসনে মুত্তাকি, আল্লাহ ভীরু, আমানতদার প্রার্থীতা ঘোষণা করেছেন। এবং এই কথাই আমাদের একটা ইন্টারন্যাশনাল এজেন্সি যারা সব সময় জরিপ চালায়, টিআরবির প্রতিবেদনে এই কথাই এসেছে। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলের দুর্নীতির পার্সেন্টেজ, কোনো দল 50% দুর্নীতি করেছে, কোনো দল 100% দুর্নীতি করেছে, সর্বনিম্ন যে দলটা দুর্নীতি করেছে তার পার্সেন্টেজ হচ্ছে 5%। আলহামদুলিল্লাহ, ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির থেকে কর্মী পর্যন্ত A to Z সবার দুর্নীতি পার্সেন্টেজ 0। এটাই প্রমাণ করে ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাই আমানতদার। এটাই প্রমাণ করে বাংলাদেশ তাদের কাছেই নিরাপদ। আমাদের এই মহেশখালী অসম্ভাবনার দেশ। কক্সবাজার জেলা বর্তমানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম হিসেবে বহু পরিচিত। ইন্টারন্যাশনাল ট্যুরিজম বলতে কক্সবাজার জেলা আমাদের কলাতলি থেকে শুরু করে, সমুদ্র সৈকত থেকে শুরু করে, ওখানে আমাদের কক্সবাজার জেলার অনেক ইনকাম সোর্স। এক একজন পর্যটক যদি কক্সবাজারে আসে, সে সর্বোচ্চ 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচ করে। সর্বনিম্ন যে খরচ করে সে 50,000 টাকা খরচ করে। ওই 50,000 টাকার বেনিফিট আমাদের রিক্সাওয়ালা পায়, ওই 50,000 টাকার বেনিফিট আমাদের যারা সবজি বিক্রেতা তারা পায়, ওই 50,000 টাকার বেনিফিট আমাদের যারা ব্যবসায়ী তারা পায়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য বিষয়, কক্সবাজার থেকে আমাদের মহেশখালীর দূরত্ব সর্বোচ্চ 1 কিলো থেকে 1.5 কিলো সামুদ্রিক দূরত্ব। এই পর্যটন শিল্প কক্সবাজার থেকে যেতে 80 কিলোমিটার দূরে সেই সুদূর টেকনাফ পর্যন্ত গেছে। পর্যটকদের খরচের টাকার বেনিফিট কক্সবাজারবাসী, টেকনাফবাসী পাচ্ছে, কিন্তু আমাদের মহেশখালীবাসী কোনো ধরনের উপকার পাচ্ছে না। কিন্তু হয় যে মহেশখালী মাঝখানে সমুদ্র আছে। আমরা ইন্টারন্যাশনাল সিটিতে আজকে লন্ডন সিটির মাঝখানে টেমস নদী, ওই নদীর ওই পারও বড় বড় দালান, ওই পারও বড় দালান। লন্ডন সিটিটা পুরোটাই এই নদীর 2 পাশে অবস্থিত। আবার আমরা যদি মিশরে যাই, মিশরে নীল নদের এই পারেও শহর, ওই পারেও শহর। আমরা ইস্তাম্বুলে যাই, ইস্তাম্বুল যেটা সবচেয়ে বড় শহর, শহরের মাঝখানে আছে বসফরাস নদী। সেই নদীর উভয় পাশে ওরা শহর নির্মাণ করেছে, এক পাশকে কোথাও বাদ দেয় নেই। একই পরিস্থিতি আমাদের বাংলাদেশের শীতলক্ষা নদীর উভয় পাশে শহর গড়ে উঠেছে। নদীর কারণে অপর পাশকে এভাবে পৌঁছতে পারে নাই। আমরা যদি খুলনাতে যাই, রূপসা নদীর উভয় পাশে আমাদের শহর গড়ে উঠেছে। আমরা যদি সিলেটে যাই, সুরমা নদীর উভয় পাশে শহর গড়ে উঠেছে। একমাত্র মহেশখালী নেতৃত্ববৃন্দ, মহেশখালীর লিডাররা আমাদের এই সমাজকে কোনো ধরনের না করে শুধু যতগুলো অপার সম্ভাবনা কক্সবাজার, টেকনাফ, ওখান থেকে 80 কিলোমিটার হতে পারে পর্যটক, কিন্তু এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে আমাদের কত সম্ভাবনাময় জায়গা। সোনাদিয়াকে যদি আমরা ইকো ট্যুরিজম পার্ক করি, এটার ভৌগোলিক অবস্থান, এটার মাটি, এটার পানি ইকো ট্যুরিজমের জন্য বাংলাদেশের সর্বোচ্চ উপযুক্ত জায়গা। কিন্তু আমাদের নেতৃবৃন্দ এই কথা জীবনেও বলেনি। সেই কারণে কি হয়েছে, আমাদের মহেশখালী ভাইরা সেই ট্যুরিজম থেকে কোনো বেনিফিট পায় নাই। মহেশখালী চাষিরা
কক্সবাজার ব্যবসায়ীরা হয়, অথচ তাদেরকে বারণ করে। সেই জায়গা থেকে আমরা মহেশখালীবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই, যদি মহেশখালীবাসী আমাদেরকে সমর্থন করে, আমরা সর্বপ্রথম এই মহেশখালীতে সোনাদিয়াকে আমরা ইকো ট্যুরিজম পার্ক করব। যে ইকো ট্যুরিজম পার্কে কক্সবাজারের মতো আন্তর্জাতিক মানের হোটেল এখানেই হবে এবং আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ এখানেই হবে। আমাদের শ্রমিকরা ওখানে কাজ করবে এবং ট্যুরিজম থেকে আমাদের দেশের লোকরা ইনকাম করবে এবং এটা বাংলাদেশের জন্য নতুন একটা মডেল হবে। আমরা দুবাই সিটিতে গেলে, দুবাই সিটি এর পাশে মাঝখানে একটা নদী, যারা দুবাই এবং দুবাই মাঝখানে যেটা নদী আছে, এটার পর্যটন খুবই এনজয় করে। আমরা এই সমুদ্রকে ব্যবহার করে, এই সমুদ্রের সৌন্দর্যকে বৃদ্ধি করে, এই সমুদ্রে আমরা ব্যবহার করে উভয় পাশকে সৌন্দর্য করে মহেশখালীবাসীকে ট্যুরিজম থেকে উপকৃত হওয়ার ব্যবস্থা করে, যেটা কেউ কোনো চিন্তা করে নেই। অথচ এই একটা ট্যুরিজম পার্ক করলে, ইকো ট্যুরিজম করলে মহেশখালীবাসীর 50,000 মানুষের কর্মসংস্থান হবে। দ্বিতীয় যেটা আমাদেরকে নেতারা সবাই আমাদেরকে ঠকাইছেন, সব যত নেতা করেন মহেশখালী জমি নির্দিষ্ট, ওই গোষ্ঠীর আত্মীয় স্বজন এক একজনের জন্য 1400 একর, 500 একর, 200 একর ওরা আমার জনতা একজনকে 200 জায়গা শুধু দেয় না। আমরা সেই জায়গা থেকে পরিবর্তন এনে মহেশখালীর সকল ভূমিহীনদেরকে লিস্ট করে মহেশখালী যেগুলো আশ জমি আছে, পরিত্যক্ত জমি আছে, সেই জমির মালিকানা আমাদের মহেশখালী বাইরা করবে। শুধুমাত্র একটা গোষ্ঠী পাবে, এটা অন্যায়। এই বৈষম্য আমরা কখনো সহ্য করবো না। মহেশখালীর মাটি এই মুহূর্তে অনেক উর্বর জমি, মহেশখালীর জমি অত্যন্ত উর্বর। সেই উর্বরতা আমাদেরকে বুঝতে দেয় নাই। আজকে চাইনারা এসে এখানে মহেশখালীর জমি নিচ্ছে, জায়গা এসে মহেশখালীর জমি নিচ্ছে, আমেরিকানরা মহেশখালীর জমি পেতে চাচ্ছে, সিঙ্গাপুর ওরা মহেশখালীর জমি পেতে চাচ্ছে। কিন্তু ওরা যখন চায় তাদেরকে 200 বা 300 দেওয়া হয়। আমার বাইরা, আমার দেশেরা, মহেশখালী বাইরা 200 চাইলে তাদেরকে হয়রানি করে। সেই জায়গা থেকে সর্বপ্রথম আমাদের বাইরের অধিকার নিশ্চিত করে আমাদের উন্নয়ন, আমাদের পাশের ভূমিহীনদেরকে জমি দিয়ে আমাদের উন্নয়ন। আরো দুঃখের বিষয়, আমাদের মহেশখালীতে প্রায় 70টার উপর এখন কয়লা বিদ্যুৎ হয়েছে। মাথার বাড়িতে গভীর সমুদ্র মন্থন হচ্ছে এবং এলএনজি গ্যাস পাম্প হবে, এরকম এগুলোর জন্য অনেক বড় বড় টার্মিনাল হচ্ছে। এই জিনিসগুলোতে নির্মাণ টেন্ডার হয় আন্তর্জাতিক প্রক্রিয়ায়। এখানে বিল্ডিং এর নির্মাণ খরচ করা হয় ইন্টারন্যাশনাল রেটে, এখানের জন্য একটা সুতা কিনা হয় আন্তর্জাতিক রেটে, একটা কলম কিনা হয় ইন্টারন্যাশনাল রেটে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার খালি বাইরে আমার তখন দেওয়া হয় সর্বনিম্ন রেটে। ওখানে কাজ করে তাদের বেতন দিয়ে আন্তর্জাতিক পরিমাণে, কিন্তু আমাদের মহেশখালীকে বারবার বঞ্চিত করে, মহেশখালী মানুষকে বঞ্চিত করে। জমির টাকা যখন আসে তখন সবকিছু চেষ্টা করা হয়, এখানে আরএস নাই, বিএস নাই, বেন নাই, মানে বিভিন্ন পরামর্শ করে তাদেরকে মানানোর সবকিছু চেষ্টা করে। একান্ত যদি দিতেও হয় তাহলে দেয় যে সর্বনিম্ন রেট সেটা। কেন ভাই? ওখানে ভিতরে যদি আপনি পেন্সিল কিনেন আন্তর্জাতিক টাকা দিয়ে, ওখানে পেন্সিল যদি আপনি ডলারে কিনতে পারেন, একটা সুই যদি আপনি 500 টাকা দিয়ে কিনতে পারেন, আমার দেশের জমি, আমার দেশের কৃষকদের জমি, এটাকে একটা বেরোলে সেজন্য আমাদেরকে দিনের 6 ঘন্টা 8 ঘন্টা লোডশেডিংয়ে পড়ায়, আমাদের জায়গা ব্যবহার করে, আমাদের ভূমি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন হবে, সেটা সর্বপ্রথম বেনিফিশিয়ারি আমাদের হতে হবে। যতগুলো বিদ্যুৎ প্রদান করছে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ দিতে হবে। আমরা শুধু গড় গড়ে বিদ্যুৎ সেই দাবিতে ক্ষান্ত হতে চাই না, আমরা ক্ষান্ত হতে চাই আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। দ্বিতীয় নম্বর, আমাদের এখানে গ্যাস পাম্প হচ্ছে, আরো গ্যাস পাম্প হবে।
সেই গ্যাস পাম্পের গ্যাস সর্বপ্রথম মহেশখালীতে সাপ্লাই দিতে হবে। এখন বর্তমানে আমাদের জমি ব্যবহার করে আমাদের আকাশে তাদের গ্যাসের ধোঁয়া সাপ্লাই দিয়ে গ্যাস চলে যাবে জাতীয় গ্রিডে। ওখান থেকে জাতীয় নেতারা বুক করবে, আমাদেরকে মাহরুম করবে, সেই কথা কখনো হতে পারে না। আমরা আমাদের গ্যাস মহেশখালীতে প্রতিটা বাড়ি বাড়ি সাপ্লাই হবে, এরপর হতে পারে আমাদের এলাকায় রাজনীতি যেভাবে চলে আসছিল, নেতারা যেভাবে চলে আসছিল, এদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল আমাদের এই মহেশখালী আইয়ামে জাহেলিয়া সৃষ্টি করা। জাহেলিয়াতে একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠীর দ্বন্দ্ব লাগা দিত। ওই দ্বন্দ্ব আপনারা রেখে বলে দিত, আমি ওই গোষ্ঠীর সাথে ঝগড়া করি, আমার মৃত্যু পরে তুমি এর সাথে ঝগড়া করবা। আবার ছেলে মারার পরে লাঠিকে বলে দেয়, আমার বাবাও পারে নাই, তুমি এর সাথে যুদ্ধ করবা। আমাদের এখানে যারা লিডারশিপ গেছে তারা এভাবে গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব লাগে, সেই দ্বন্দ্বের পিছনে এক এক গোষ্ঠী থেকে 4-5 জন হত্যা হয়েছে। শুধু এটুকু নয়, আজকে আমাদের মহেশখালীতে এখন 70টা বিদ্যুৎ প্লান্ট হচ্ছে, গভীর সমুদ্র বন্দর হচ্ছে, এখানে ইকো ট্যুরিজম পার্ক হবে, এরকম আরো অনেক নতুন প্রজেক্ট বাস্তবায়ন হবে। সেইখানে যেই মানের লোকবল দরকার, সেখানে টেকনোলজির লোকবল দরকার, সেখানে ইঞ্জিনিয়ার দরকার, সেখানে দক্ষ মানুষ দরকার। সেই মানের মানুষ তৈরির জন্য আরো নতুন প্রতিষ্ঠান সৃষ্টি করা হবে। আমাদের উত্তর মহেশখালীতে পলিটেকনিক্যাল কলেজ এবং টেকনিক্যাল কলেজের প্রস্তাব হয়ে আছে। আমরা সেই পলিটেকনিক্যাল বা টেকনিক্যাল কলেজ খুব দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। একইভাবে আমাদের এই অঞ্চলেও টেকনিক্যাল কলেজের আরো বেশি বাস্তবায়ন দেখতে চাই। এই টেকনিক্যাল কলেজে উচিত শিক্ষা হয়ে আমরা এখানে যেগুলো হবে সেই ক্ষেত্রে আমরা দিতে হবে। যদি আমাদের কথা আমি এই সৃষ্টি হবে, সেখান থেকে অর্ধেক যদি আমরা মহেশখালী বা সেটা পাই, আমাদের আর কোনো ব্যাপার থাকবে। আজকে আমাদের এখানে যুব সমাজরা বিভিন্ন খেলায়, বিভিন্ন ইয়াবাতে বা অন্য কোনো কিছুতে জড়িয়ে যাচ্ছে। তাদের হাতে নিরাপদ কোনো কিছু না থাকার কারণে আমরা সেই যুব সমাজের জন্য আধুনিক ব্যবস্থাপনায় তাদের জন্য ট্রেনিং সেন্টার করে তাদেরকে কর্মক্ষম সৃষ্টি করার জন্য আমরা যুব সমাজের জন্য সেরকম দক্ষ ব্যবস্থাপনায় যুব সমাজকে আমরা লাগাবো। কারণ যেই সমাজের যুব সমাজ দক্ষ হবে, যেই সমাজের যুব সমাজটা সমাজকে উন্নয়ন করার চেষ্টা করবে, ওই সমাজেই উন্নত হবে। আমাদের মহেশখালী যেগুলো অন্যতম শিল্প, আমাদের মহেশখালীতে লবণ শিল্প, মহেশখালী পান শিল্প, মহেশখালীতে মাছের শিল্প, অত্যন্ত সুকৌশলে এই শিল্পগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এবং এই শিল্পগুলো নষ্ট করার কারণে মহেশখালীর প্রতিটা পরিবার আজকে ক্ষতিগ্রস্ত। আমাদের এই শিল্পের জন্য অত্যন্ত উপযুক্ত। লবণ শিল্পের জন্য উপমহাদেশের মধ্যে আমাদের মহেশখালীর জমি যেরকম উপযুক্ত, অন্য কোনো স্থান সেরকম উপযুক্ত না। কিন্তু এই মহেশখালীর উপযুক্ত লবণ দিয়ে সারা বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব। সেই জায়গায় চাহিদা মেটানো সম্ভব হওয়া সত্ত্বেও মহেশখালী লবণকে ইউজ না করে বাইরে থেকে লবণ আমদানি করে। সেই লবণ আমদানি করে বিভিন্ন নেতারা উপকৃত হয়, নেতারা সেখান থেকে বিভিন্ন হিস্সা নেই, আর মহেশখালী লবণ কম দামে বিক্রি করতে বাধ্য হয়। এখানে কম দামে বিক্রি করার কারণে মহেশখালী কৃষক বড় কষ্ট হয়। আবার এই কষ্ট একটা ফ্যামিলি হয়ে যায়, উপকৃত হয়ে যায়। এই শিল্পকে কখনো বিনষ্ট করা যাবে না। এই শিল্পতে আমাদের 1 লাখ জড়িত। 1 লাখ শ্রমিকের পিছনে এক পরিবারে যদি 3টা সদস্য থাকে তাহলে 4 লাখ মানুষ জড়িত। 4 লাখ মানুষের থাকে খিদা মেলে তাদের কি উপকার? কিন্তু একমাত্র নেতাদের অবহেলার কারণে মহেশখালীকে এখন পর্যন্ত জিআই স্বীকৃতি দেওয়া হয়নি। জিআই স্বীকৃতি জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, যেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। এটা হচ্ছে যেমন রাজশাহীতে লিচু আছে,
সিলেটে চা আছে, এক একটা অঞ্চলের জন্য ওই অঞ্চলের প্রোডাক্টকে জিআই একটা স্বীকৃতি দেয়। যদি আমাদের মিষ্টি পানকে জিআই স্বীকৃতি দেওয়া হয়, তাহলে এই পানের বাজারজাত, এই পানের মার্কেট সারা বাংলাদেশে, দেশের বাইরেও করা অত্যন্ত সহজ হবে। সেই জিআই স্বীকৃতির যতগুলো ক্রাইটেরিয়া আছে, যতগুলো শর্ত আছে, সবগুলো আমাদের মহেশখালী ফার্মের মধ্যে আছে। এবং মহেশখালীর জমি, মহেশখালী পরিবেশ এই ফার্মের জন্য অত্যন্ত উপযুক্ত। আমাদের মহেশখালী ফার্ম এখান থেকে নিয়ে কক্সবাজার চাষ করে দেখছে, কিন্তু মহেশখালীর মতো মিষ্টি হয় না। আমাদের এখান থেকে ছাড়া রাজশাহী নিয়ে চাষ করে দেখছে, মহেশখালীর মতো মিষ্টি হয় না। কেন? মহেশখালীর জমিতে এই পানের সাথে পরিবেশ খুবই অ্যাডজাস্টেবল। সেই অ্যাডজাস্ট এত সুন্দর একটা জিনিস। আজকে আমরা কক্সবাজারে 1 কিলো ফার্ম কিনলে 7 টাকা থেকে 10 টাকা নেই। ফার্ম কত উচ্চ মূল্য, অথচ মহেশখালীতে আমাদের চাষিভাইদেরকে 1 কিলো ফার্মের দাম 100 টাকা নিচে। অর্থাৎ এই জিনিসের দাম ঠিকই আছে, কিন্তু কৌশলে বিভিন্ন চক্রান্তে চাষিভাইদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেই জায়গায় মহেশখালীকে জিআই স্বীকৃতি দিতে হবে। জিআই স্বীকৃতি দিয়ে এটার বাজারজাত সারা দেশ এবং দেশের বাইরেও এটার বাজার করতে হবে। আমাদের মহেশখালী সুন্দর একটা, এখানে যুগ যুগ ইসলামের ছায়াতলে বসবাস করে আসছে। আমাদের মুরব্বীরা বড় বড় প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান চালাইছেন, এখান থেকে বড় বড় আলেম সৃষ্টি হয়েছেন। সেই আলেমরা সারা বাংলাদেশকে লিড দিচ্ছেন। প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা আছে, প্রতিটা গ্রামে গ্রামে হেফজখানা আছে, প্রতিটা গ্রামে গ্রামে আলেম আছে। উত্তরবঙ্গে এমনও এরিয়া আছে যেখানে পুরো গ্রামে কোনো আলেম নেই। এমনও এরিয়া আছে যেখানে জানাজার জন্য আমাদের মহেশখালীটা ইসলামের জন্য, আলেমের জন্য, আমাদের জন্য শিক্ষার জন্য খুবই উর্বর একটা জায়গা। কিন্তু আমাদের নেতৃত্বের স্থান আমাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় চলে গেছে। আমাদেরকে বলছে আলেমদের কাজ নয়, ইসলামের জন্য রাজনীতি নয়, রাজনীতি নাই, এখানে যারা যায় তারা আছে এবং ভোট আমাদেরকে দাও, আমাদেরকে না দিলে এখানে বাঘ আসবে, এভাবে বলে বলে আমাদেরকে সবসময় এটা থেকে দূরে রাখছে। দূরে রাখার কারণে যত টিয়ার সেগুলো আমরাই দিছি, কিন্তু বেনিফিটটা ওরাই খাইছে। অথচ বাইরা আজকে মুসলিম বিশ্বে এমন কতগুলো দেশ আছে রাজনৈতিক সচেতন না হওয়ার কারণে তাদের দেশের অস্তিত্ব, তাদের ইবাদতের অস্তিত্ব, তাদের পড়াশোনা আজকে বেরিয়ে গেছে। আপনারা প্রত্যেকে শুনেছেন তাফসীরে কুরতুবীর কথা। তাফসীরে কুরতুবীটা ইমাম কুরতুবী লিখেছেন কার্তুবা শহরে। কার্তুবা শহরটা এক সময় মুসলমানদের স্বর্গরাজ্য ছিল। ওখানে বসে ইমাম কুরতুবী তাফসীর লিখেছেন। ওখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ রাখা হতো, সেখানে ইসলামিক ইউনিভার্সিটি ছিল, ওখানে মসজিদ ছিল। কিন্তু মুসলমানদেরকে তারা বুঝেছে যে তোমরা শুধু ইবাদত নিয়ে থাকো, মসজিদ নিয়ে থাকো, তোমাদের রাজনীতিতে আসার দরকার নেই। এরকম বোঝাতে বোঝাতে আজকে সময়ের ব্যবধানে সেই কর্তোবা শহরেটা বর্তমানে স্পেন। সেখানে মুসলমানের সংখ্যা শুধুমাত্র 12%, আর মুসলমানদের সকল ইউনিভার্সিটি, মুসলমানদের মসজিদ, মুসলমানদের সম্পদ সব ইহুদিরা দখল করে আছে। মুসলমানের সর্বপ্রথম হিজরত সেটা হচ্ছে হাবশা। হাবশাতে মুসলমানরা সর্বপ্রথম হিজরত করেছে। সেখানেও ইসলামের জয় জয়কার ছিল, কিন্তু লিডাররা ওদেরকে বোঝাচ্ছে যে মুসলমানদের শুধুমাত্র নিয়ে থাকলে হবে, আর কোনো কাজ করা লাগবে না। সময়ের ব্যবধানে আজকে সেটা ইথিওপিয়া, সেখানেও খ্রিস্টানদের আধিপত্য। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আরাকানে মুসলমানরা একসময় সেখানে ইসলামের সর্বোচ্চ চর্চা হতো। দক্ষিণ এশিয়াতে সকল মুসলমানরা ওখানে যাতায়াত করত, ধর্মীয় লিডাররা ওখানে মিটিং করত, বড় বড় ইসলামিক কনফারেন্স ওখানেই হতো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমাদের আরাকানে মুসলমানরা তাদের খাওয়া দাওয়া ইবাদত এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ওরা রাজনৈতিকভাবে সচেতন করার কারণে আজকে তারা ঘরের অধিকার হারিয়েছে, মসজিদের অধিকার আছে। প্রতিটা ঘরে যে শিশু আছে ওরাই একসময় বড় হয়ে নেতা হবে। আমার রাজনীতিতে আসা, আমার
মহেশখালীর যেমন খরচ করে সেই অধিকারগুলোকে সাথে নিয়ে আমি বাড়াতে চাই যেন আমাদের অধিকার কেউ আমার অধিকার করতে না পারে, যেন আমাদেরকে কেউ করতে না পারে। আজকে মহেশখালীর স্বাস্থ্য সেবার অবস্থা অত্যন্ত নাজুক। মহেশখালী আজকে 5 লাখ মানুষের শুধুমাত্র একটা স্বাস্থ্য সেবা, একটা হসপিটাল। ওই হসপিটাল পর্যাপ্ত হসপিটালে আমাদের চক্ষু বিভাগ নাই, হসপিটালে আমাদের অপারেশন বিভাগ নাই, সার্বক্ষণিক ডাক্তারের সেবা আমরা পাচ্ছি না। আমাদের 5 লক্ষ মানুষের জন্য মাত্র 8-10 ডাক্তার। সেই জায়গায় আমাদের কোনো নেতা এই বিষয় নিয়ে গুরুত্ব দেয় না। আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আরেকটা অবস্থা নির্মাণ হয়, সেটা যদি নাও হয় আমরা ব্যক্তিগতভাবে যেটা করতে পারি। আমাদের মানুষের আস্থা আছে, শুধুমাত্র উদ্যোগের অভাবে এই জিনিসটা হচ্ছে না। মহেশখালী উত্তরে আরেকটা হসপিটাল হয়, আর বর্তমান যে হসপিটাল আছে ওটাকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা তো কিভাবে বৃদ্ধি করা যায়, বর্তমানে যে আসন আছে সেখান থেকে কিভাবে আসন বৃদ্ধি করা যায়, এগুলো ফিজিক্যাল স্টাডি করে আমরা গুরুত্বপূর্ণ। মহেশখালীর রোড আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যতগুলো উন্নয়ন প্রজেক্ট হচ্ছে তারা প্রত্যেকে আমাদের রোড ব্যবহার করে। এই ব্যবহার করে যে আমাদেরকে 5 বছর দেওয়ার কথা, 5 বছর ভালো থাকার কথা, সেই রুট আমাদেরকে 1 বছরও ভালো থাকে না। যে রুট আমাদের এখানে 10 বছর টিকে থাকার, যে 10 বছর টিকে ওই 20 বছরের মাথায় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার বড় বড় উন্নয়ন প্রজেক্টের মালিকরা করতেছে, তাদের কাছে কোনো টাকা নিচ্ছে না। নষ্ট হলে এটা আবার সরকারি বরাদ্দ, সেই মহেশখালী বড় বড় প্রজেক্ট হবে তাদের সাথে আগেই কথা বলে নেওয়া হবে। মহেশখালী প্রজেক্ট করলে মহেশখালী রোড অবকাঠামোর বিধানে আপনাদের একটা হিস্সা থাকতেই হবে। মহেশখালীতে যতগুলি ইনকাম করবে এই ইনকামের একটা অংশ মহেশখালীর মানুষের জন্য করতে মানুষ যদি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একই প্ল্যাটফর্মে থাকি, আমরা যদি একই কথায় থাকি, আমাদের অধিকার কেউ হরণ করতে পারবে না। অতীতে আমাদের অধিকার বারবার হরণ করছে, আমাদের বাদ করে আমাদেরকে বিভিন্ন কথায় দলে বিভক্ত করে, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে। আমি যেটা বলতে যাচ্ছি, আমরা মহেশখালীবাসী কিছুতেই বিভক্ত নয়। আজ থেকে 50 বছর, আজ থেকে 100 বছর আগে মিলে পুরো দিক মিলে আমরা একটা ফ্যামিলি। সেই ফ্যামিলি থেকে এগুলো তো আমাদের গোড়াতে, আর যদি আরো যাই তাদের আদর দেয়, তো আমরা একই থেকে আসা আমাদের মধ্যে পরস্পরের মারি, এগুলো কোনো মতে ঠিক না। আমরা আমাদের ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ পাবে, আমরা ঐক্য থাকলে আমাদের অধিকার প্রত্যেক থেকে আমরা ফেরত পাবো। এই চাই আমাদের জন্য, অবশ্যই আমরা ফেরত চাই। লাস্ট একটা পয়েন্ট, আমাদের মহেশখালী এত কিছু হচ্ছে কিন্তু আমাদের মহেশখালী চতুর্পাশে সুরক্ষিত না। আমাদের যে বেড়িবাঁধ পশ্চিম পাশে, ওরা শুধুমাত্র পশ্চিম পাশের জমি বুক করবে, পশ্চিম পাশে সিন্ডিকেট করবে, কিন্তু সে পশ্চিম পাশে বঙ্গোপসাগর তীরে আমাদেরকে সুরক্ষিত করবে না। সেজন্য আমরা সেই পশ্চিম পাশে বড় বেড়িবাঁধ যেখানে আমাদের নিরাপদ হয়, সেই বেড়িবাঁধের ব্যবস্থা সরকারের কাছে। এই জনপদে থাকতে থাকতে, অনুভূতিতে আঘাত করতে করতে, মানুষের কষ্ট খাইতে পাইতে, সেই কষ্ট আমিও অনুভূতি করতে করতে আমার অন্তরে সৃষ্টি হওয়ার কথা। এই কথাগুলি আমরা শতভাগই বাস্তবায়ন করতে পারি। আমি আবারও বলি, আপনাদের তাহলে আমি আসি নাই, আপনাদের খাদের মধ্যে এসেছি, আপনাদের সাথে নিয়ে আপনাদের অধিকার রক্ষা করতে এসেছি। আল্লাহ তাআলা যেন সেই অধিকার রক্ষা হয়। যদি আর কারো যদি অধিকার রক্ষা হয় তাতেও আমি খুশি। এরপরেও মহেশখালী মানুষ এই অধিকারগুলো পায়। মহেশখালী মানুষ ভূমিহীন না থাকুক, মহেশখালী মানুষ অধিকার থাকুক, মহেশখালী মানুষ গোষ্ঠী দ্বন্দ্ব না থাকুক, মহেশখালীতে বিরাজ করুক, একমাত্র আমার প্রত্যাশা। আজকে এই প্রোগ্রামে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আনসার যে আসছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। ওনার কর্মব্যস্ততা এই পর্যায়ে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় একজন ব্যক্তিত্ব। ওনার এক একটা সময়, এক একটা রাত
বাংলাদেশের রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার আগে জামাত এই জাকের হোসেনও বলেছেন, উনি বৃহত্তম মুসলিমের ঐক্যের জন্য কাজ করে যাচ্ছেন। এটা অনেক বড় একটা দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে উনি দেশ থেকে এক যারা সফর করছেন, সেই মাঝখানে আমার এখানে যে সময় দিচ্ছেন, এত পরিশ্রম করেছেন, সেটা জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। একইভাবে আমাদের মহেশখালীর উত্তর এবং দক্ষিণের নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে, সেই সকাল থেকে রাত পর্যন্ত এই কাজ করতে। এই জন্য আমি তাদেরও কৃতজ্ঞ। আমার অডিয়েন্স সেই প্রথম 3টা থেকে আসছে, কিছু না খেয়ে, কোনো মেহমানদারি ছাড়া, কোনো পানি ছাড়া, শুধুমাত্র আমাদের আন্তরিকতার ভিত্তিতে এতক্ষণে ডাকছেন। আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ। আপনারা এই কৃতজ্ঞতা গ্রহণ করবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের এই আশা, আমাদের কথা বলা, আমরা আপনাদের সাথে মিলিত হওয়া, একত্রিত হওয়া, সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমরা যেন ভালো। সেই জন্য যদি হয় তাহলে ছোটখাটো ভুল ত্রুটি হলে আমার সন্তান দৃষ্টি দেখবেন। আগামী নির্বাচনে ভোটের কথা এখনো আসে নাই। যদি ভোট আসে, যদি ভোট হয়, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ভোট দিবেন। আর যদি যোগ্য মনে না করেন, আমার মধ্যে কোনো দুষ্কৃতি থাকেন, আপনাদের প্রত্যেকের অধিকার আছে আমাকে ডেকে বলার, হে যে অভাব, তোমার এই দোষ আছে, তোমার এই কথা ভুল আছে, তোমার এই সত্য হবে। আমি শতভাগ প্রস্তুত আছি আপনার কথা, আপনার পরিবারের, আপনার ছোট শিশুর কথা গ্রহণ করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন। আমি লম্বা কথা বলে ফেলছি, কারো কষ্ট হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।